বাধার মুখে ফুল না দিয়েই শহীদ মিনার ছাড়লেন রুমিন ফারহানা। এরপরই বিএনপির উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন তিনি। ডক্টর ইউনূসের গোপন চুক্তির বোঝা তারেক রহমানের ঘাড়ে। এই চুক্তির বোঝা সামলে বাংলাদেশ কোন পথে এগোবে তাই নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর তনির চিঠি। হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। সময়োপযোগী কিছু রাজনৈতিক সিদ্ধান্তের কারণে সর্বস্তরের মানুষের প্রশংসা পাচ্ছেন তারেক রহমান। তার বিভিন্ন কাজ হৃদয় ছুঁয়ে যাচ্ছে সাধারণের। প্রথমবারের মতো জামায়াতে ইসলামীর শহীদ মিনার ফুল দেওয়াকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এটিকে রাজনৈতিক শিষ্টাচার বললেও অনেকে একে কৌশলী অবস্থান হিসেবে চিহ্নিত করছেন। সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে তোপের মুখে পড়লেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। এ সময় তার আনা পুষ্পস্তবক ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার রাত ১২টার দিকে সরাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কর্মী সমর্থকদের প্রহরায় শহীদ মিনার এলাকা ত্যাগ করেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১১:৩০টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান রুমিন ফারহানা। পুষ্পস্তবক নিয়ে শহীদ বেদির সামনে দাঁড়িয়ে থাকাকালে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল নেতাকর্মী সেখানে এসে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে রুমিন ফারহানার আনা পুষ্পস্তবক ছিঁড়ে ফেলা হয়। পরে পুলিশ হস্তক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পুষ্পস্তবক অর্পণ করতে না পেরে শহীদ মিনার এলাকা ত্যাগ করেন তিনি। বিদায় বেলায় ডক্টর ইউনূস বাংলাদেশকে এক মহা বিপদের মুখে ঠেলে দিয়ে গেছেন। অন্তর্বর্তী সরকারের মেয়াদের একদম শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের সাথে করা এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড নিয়ে এখন এমনই এক চাঞ্চল্যকর প্রশ্ন উঠছে। অনেকেই বলছেন এই চুক্তির প্রতিটি শর্তে লুকিয়ে আছে বাংলাদেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার এক গভীর ষড়যন্ত্র। শুল্ক কমানোর টোপ দিয়ে মূলত ১৫ বছরের জন্য বাংলাদেশের হাত পা বেঁধে দেয়া হয়েছে। আর এই গোপন চুক্তির বিশাল বোঝা এখন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘাড়ে উঠতে চলেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কেন একটি অস্থায়ী সরকার দেশের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নিয়ে এত বড় সিদ্ধান্ত নিল তা এখন বড় রহস্য। প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেয়া ডোনাল্ড ট্রাম্পের অভিনন্দন বার্তায় এই চুক্তির বাস্তবায়ন নিয়ে যে তাড়াহুড়া দেখা গেছে তারপর থেকেই প্রশ্ন উঠছে, তবে কি নিজের অবস্থান পাকাপোক্ত করতেই ইউনূস দেশের অর্থনীতিকে তুলে দিয়েছেন আমেরিকার হাতে? ডক্টর ইউনূসের করা সেই গোপন চুক্তিতে কি কি শর্ত আছে তার সবকিছু এখনো পরিষ্কার নয়। তবে এই চুক্তির ফলে বাংলাদেশ এখন মার্কিন বাণিজ্যিক শৃঙ্খলে বন্দী। শর্ত অনুযায়ী আগামী ১৫ বছরে ১৫০০ কোটি ডলারের জ্বালানি এবং ১৪টি বোয়িং বিমান কেনা বাংলাদেশের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। যেখানে দেশ ডলার সংকটে কাঁপছে সেখানে এমন বিলাসিতা কি স্রেফ বাণিজ্য নাকি দেশীয় অর্থনীতিকে পঙ্গু করার কোনো ষড়যন্ত্র? রাষ্ট্রীয় প্রয়োজন ও সামর্থ্য যাচাই না করেই কেন এই বিপুল অঙ্কের কেনাকাটার দায়ভার জনগণের ঘাড়ে চাপিয়ে দেয়া হলো? এই চুক্তির সবচেয়ে ভয়াবহ দিক হলো রাশিয়ার রূপপুর পারমাণবিক প্রকল্প এবং চীনের সাথে আমাদের প্রতিরক্ষা সম্পর্কের ওপর আঘাত আসা। চুক্তির শর্ত অনুযায়ী মার্কিন স্বার্থের পরিপন্থী কোনো দেশ থেকে জ্বালানি বা সামরিক সরঞ্জাম কেনা যাবে না। এর অর্থ হলো বাংলাদেশ এখন চাইলেও স্বাধীন কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। আবার প্রতিরক্ষা ব্যবস্থা এবং জ্বালানি নীতি পাকাপোক্তভাবে বিদেশি শক্তির হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করে গেছেন ইউনূস সরকার। গোপন চুক্তির যে বিষবৃক্ষ রোপণ করে গেলেন ইউনূস, তার ফলে তারেক রহমানের নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকারের সামনে এখন পাহাড় সম চ্যালেঞ্জ। একদিকে দীর্ঘদিনের মিত্র দেশগুলোর সাথে সম্পর্কের ভারসাম্য রক্ষা, আবার আমেরিকার মতো প্রভাবশালী রাষ্ট্রের চাপ কিভাবে সামলাবেন তারেক রহমান? তোফায়েল আহমেদ, কালবেলা।
নারী উদ্যোক্তা ও আলোচিত ইনফ্লুয়েন্সার রোবায়েত ফাতিমা তনি এবার রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় এসেছেন। এরই মধ্যে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি দিয়েছে সচেতন নাগরিক সমাজ নামের একটি সংগঠন। শুক্রবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির নেতারা। সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব ও আলোচিত নারী উদ্যোক্তা ইনফ্লুয়েন্সার রোবায়েত ফাতিমা তনি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো চিঠিটি পাঠ করে শোনান। সংবাদ সম্মেলনে তনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা বিভিন্ন সময় নারীদের রাষ্ট্রীয় ও সামাজিক উচ্চ পদে আসীন হওয়ার বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য প্রদান করেছেন। তিনি উল্লেখ করেন, দলটির আমির ডক্টর শফিকুর রহমান সহ অন্যান্য নেতারা মনে করেন কোনো নারী রাষ্ট্রপ্রধান, প্রধান বিচারপতি বা কোনো সংস্থার প্রধান হতে পারেন না। তনির মতে এমন অবস্থান গণপ্রতিনিধিত্ব আদেশের পরিপন্থী এবং চরম অসাংবিধানিক। লিঙ্গ সমতার বিরুদ্ধে অবস্থান নেয়ায় দলটির নিবন্ধন বাতিল হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। জামায়াতের নিবন্ধন বাতিলের বিষয়টি দ্রুত খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেয়া, বিতর্কিত বক্তব্যের জন্য ডক্টর শফিকুর রহমানের বিচার নিশ্চিত করা এবং তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করার কথাও জানান তিনি। একই সঙ্গে নারীর প্রতি বিদ্বেষমূলক আচরণের বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানান এই নারী উদ্যোক্তা। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর একের পর এক জনসম্পৃক্ত নতুন নতুন উদ্যোগে প্রশংসায় ভাসছেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর ক্ষমতা গ্রহণ করেই ভিআইপি কালচারের দীর্ঘদিনের প্রথা ভেঙে দিলেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। সবার আগে বাংলাদেশ স্লোগানকে ধারণ করে তিনি এমন কিছু ব্যতিক্রমী ও নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছেন যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসিত হচ্ছে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই তিনি রাষ্ট্রীয় বিলাসিতা পরিহারের ঘোষণা দিয়েছেন। সরকারি গাড়ি চালক কিংবা রাষ্ট্রীয় কোষাগারের জ্বালানি ব্যবহার না করে তিনি সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় ব্যক্তিগত গাড়িতেই যাতায়াত করছেন। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবল সহ এলো সেফ সিলিং ফ্যান। জনদুর্ভোগের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রীর গাড়ি বহরের সেই সনাতনী জৌলুসও কমিয়ে আনা হয়েছে। আগে যেখানে প্রধানমন্ত্রীর বহরে 13 থেকে 14টি গাড়ির সাইরেন বাজত, সেখানে এখন মাত্র 4টি গাড়ি নিয়ে চলাচল করছেন তিনি। এমনকি চলাচলের সময় সড়কের দুই পাশে পুলিশের সারিবদ্ধ দাঁড়িয়ে থাকার সেই পুরনো প্রোটোকল প্রথা বাতিল করেছেন নতুন সরকার প্রধান। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ছাড়া সাধারণ চলাচলে গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এছাড়া রাজধানীর যানজট ও জনভোগান্তি এড়াতে এখন থেকে মন্ত্রিসভার বৈঠকগুলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে অধিকাংশ সময় সচিবালয়ে অনুষ্ঠিত হবে। প্রশাসনিক কাজে গতি আনতে সাপ্তাহিক ছুটির দিন শনিবারেও অফিস করার ঘোষণা দিয়েছেন তারেক রহমান। রাষ্ট্রপতির মতো ভিআইপি প্রোটোকল কমিয়ে জনসম্পৃক্ত এবং কর্মঠ সরকার গঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে দেশের সর্বস্তরের মানুষ। গত মঙ্গলবার নতুন সরকারের শপথ হওয়ার পরদিন বুধবার তিনি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেখান থেকে প্রধানমন্ত্রী শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। পরে সচিবালয়ে তার প্রথম কর্মদিবস শুরু করেন। মেহেদী হাসান, কালবেলা। জামাতে ইসলামী নেতা গোলাম আজম তিনি স্টেটমেন্ট দিয়েছিলেন যে তিনি ভাষা আন্দোলনকে ধারণ করেন না এবং সেখানে যাওয়া তার ভুল ছিল। যেমন করে তারা ধর্মের ব্যবসা করে, তেমনি তারা এইসব ইভেন্টকে ব্যবহার করে আবেগের ব্যবসাও করতে চায়। শহীদদেরকে সম্মান করা সবার কর্তব্য, সেই জায়গা থেকে আসছেন, তো আমি স্বাগত জানাই। জামাতে ইসলামী নেতা গোলাম আজম তিনি দাবি করেছিলেন যে তিনি ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত একজন মানুষ, তিনি ভাষা আন্দোলন করেছিলেন এবং পরবর্তীতে তিনি স্টেটমেন্ট দিয়েছিলেন যে তিনি ভাষা আন্দোলনকে ধারণ করেন না এবং সেখানে যাওয়া তার ভুল ছিল।